করলে, প্রচার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটা বিস্ময়কর ভাবে তার হুমকি কার্যকর হতে দেখেছি আমরা। আমাদের লোকাল কোনো মিডিয়া এটা প্রচার করেনি। সে আলোচনা আমি একটু পরে আসবো আপনার সঙ্গে, আমি বলবো আলোচনাটা। কিন্তু তার আগে আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আজকে শুক্রবার, আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিংটা হয়, সাপ্তাহিক ব্রিফিংটা হয়, সেখানে তাদের যে স্পোর্টস পার্সন আছে রণধীর জয়সওয়াল, এই জয়সওয়াল একটা মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যেটা, যে ওই যে সংবাদ সম্মেলন হয়েছে যেটা, সে ব্যাপারে ভারতের কোনো ভূমিকা ছিল না। এবং তিনি এই কথাও বলেছেন যে সেখানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তার কোনটি ভারত সরকার সমর্থন করে না। এটা ভারতের অফিসিয়াল বক্তব্য। এই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে একটা জিনিস পরিধান যোগ্য, যে এই যে ভার্চুয়াল যে মিটিংটা করছেন সেটা শেখ হাসিনা তার পক্ষ থেকে করা হয়েছে। এটার সাথে ভারতীয় কর্তৃপক্ষের কোনো ছিল না, এটা সবাই এটা বুঝতে পারে যে তারা বাধাও দেয় নাই বা উৎসাহ দেয় নাই। আর একটা কথা, যে এই মিটিংটা যে হয়েছে, ভার্চুয়াল মিটিংটা হয়েছে, এটা কিন্তু তারা প্রত্যাখ্যান করে নাই। প্রত্যাখ্যান করছে উনি মিটিং এ যেসব বক্তব্য রাখছে, ওই বক্তব্যগুলি বলছে ভারত যে এগুলি আমাদের, আমরা এগুলিকে সমর্থন করি না। এটা নর্মাল একটা ডিপ্লোম্যাটিক রেসপন্স। এটা ভিতর থেকে আপনার অনেক কিছু বের করে আনা যাবে না। তবে একটা জিনিস, যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, তার যে আপনার কমার্শিয়াল ইন্টারেস্ট, তার বিভিন্ন রকমের যে স্বার্থ আছে, সেই সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে একজন ব্যক্তি যিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে তাকে আশ্রয় নিয়েছেন, তার পক্ষ হয়ে একেবারে ঝাঁপাই পড়বে, এ ধরনের ইমোশনাল তো না। একটা রাষ্ট্র এ ধরনের ইমোশনাল না। সুতরাং শেখ হাসিনা এখানে আছেন, তিনি নিরাপদে আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার পক্ষ হয়ে ভারত যে বাংলাদেশের সাথে অনেক রকমের মানে ঝাঁপাই পড়বে, এটা করবে সেটা করবে, যেটা এখানে লোকজন বা আওয়ামী লীগের লোকজন ভাবে, সেটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু কারণ না থাকলেও একটা জিনিস হলো কি, যে ভারত কিন্তু এখনো আমাদেরকে সেভাবে বলেনি। প্রথমবার বলেছিল অনেক আগে, যখন প্রথম ওখানে গেলেন। আমাদের কষ্টটা হলো কি, শেখ হাসিনা ভারতে আছেন, এটা বাস্তবতা। কিন্তু আমরা জানতেই চাই ভারতে অবস্থানকালীন ওনার স্ট্যাটাসটা, উনি কি হিসেবে আছেন? উনি কি বন্দী হিসেবে আছেন? উনি কি অতিথি হিসেবে আছেন? নাকি উনি কি অন্য একটা দেশ থেকে চলে যাওয়া একজন রাজনৈতিক নেতা হিসেবে আছেন? যেমন তিব্বতের দালাই লামা ভারতে আছেন, উনি তো, ওনার তো ওখানে খুব স্মুথ ওপেন মুভমেন্ট আছে, ওনার মুভমেন্টে কোনো আপত্তি নাই। উনি ওইখান থেকে আবার অন্য দেশে যাচ্ছেন, বেড়াচ্ছেন, আবার আসছেন, অনেক কিছু হচ্ছে। তো শেখ হাসিনার অবস্থানটা আমার জানার খুব আগ্রহ হয়েছে। এবং ওনাকে আমরা কোথাও দেখিও না, কিন্তু এই যে 2 বছরে, গত 2 বছরে উনি কিন্তু একদিনের জন্য জনসমক্ষে পাবলিক কোনো প্লেসে গিয়েছেন, এটা আমরা দেখিনি। ওনার কোনো ছবি আমরা দেখিনি। এমনকি আমার জানার খুব আগ্রহ যে আমাদের সরকার কি জানতে চেয়েছে কখনো ভারতের কাছে যে শেখ হাসিনা কি আপনাদের কাছে আছে, উনি কি হিসেবে আছে? যেমন আমি আরেকটা কথা বলি এখানে, যেমন ধরেন আমাদের এখানে হাজি যে হত্যাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, তাকে ভারতে ধরা হয়েছে। সে ভারত তাকেও পাঠায়নি, আমাদের গভর্নমেন্ট তাদেরকেও চেয়েছি, তাকেও চেয়েছি, কিন্তু তার তো একটা স্ট্যাটাস আমরা জানি। সেখানে গ্রেপ্তার হওয়া অবস্থায় আছে, তাই না? তাকে এখানে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ভারতের শেখ হাসিনার অবস্থানটা, অথবা আওয়ামী লীগের যারা সেন্ট্রাল লিডার বিভিন্ন জায়গায় আছেন, তাদের অবস্থানটা কি ভারতের কাছে? এটা কি আমাদের সরকার কখনো ভারতের কাছে জানতে চেয়েছে? অথবা আপনার কি মনে হয়? আপনার এইখানে যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে শেখ হাসিনাকে প্রেসিডেন্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে, প্রোটোকল দেওয়া, একজন রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের না, রাষ্ট্রপ্রধানের দেওয়া হয়েছে। এবং আমরা ধারণা করতে পারি, যেমন দালাই লামা,
দালাই লামাকেও, কিন্তু দালাই লামা একটা সরকারের মতো পরিচালনা করে বহু বছর ধরে, 50 বছর ধরে। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা ট্রিট করতেছে, তাকে কোনো বন্দী হিসেবে না, তাকে অন্য কোনো কিছু না, তাকে অতিথি হিসেবে প্রেসিডেন্টের প্রোটোকল দিয়ে তাকে ওইখানে রাখা হয়েছে। তবে একটা জিনিস যেটা আমি ধারণা করি, যে তার যে এটা কর্মকাণ্ড কিন্তু হেভিলি রেস্ট্রিক্টেড এই কারণে বলি, তার কিন্তু কোন রকমের ভিডিও কিংবা কোনো ছবি বা কোনো একটা মিটিং এ সে বক্তব্য দিচ্ছেন এ ধরনের কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না। এই যে গত 5ই আগস্টের যে বক্তৃতাটা উনি দিলেন, অডিও দিলেন, এটা নিয়ে নানাবিধ আহ, হয়েছে আপনার, নানাবিধ প্রশ্নের উদয় হয়েছে। কেন উনি ভিডিওতে ওপেনলি বলতে পারলেন না? এটা কি ওনার ইচ্ছা, বা এটা কি একটা রহস্য সৃষ্টি করা? এখানে অনেক প্রশ্নের উত্তর সৃষ্টি হয়েছে। আমার ধারণা এটা ভারত ওনাকে এটাকে অ্যালাউ করে নাই। যে ভারত যদিও বলে যে ওনার কর্মকাণ্ড, উনি ইন্ডিপেন্ডেন্ট, ওনাকে আমরা কোন রকমের বাধা দেই না, কিন্তু বুঝতে হবে যে ওনার যেমন ডিব্রিফিং করতো এই জয়সওয়াল, তারপর এই জয়সওয়াল, আপনি জয়সওয়াল তো না, অজিত দোভাল, তারপরে সিকিউরিটি এজেন্সির লোকজন, ডিব্রিফিং করা হয় কাদেরকে? ডিব্রিফিং করা হয় কাদেরকে? যখন হাই ভ্যালু প্রিজনার, হাই ভ্যালু লোককে পাওয়া যায়, তাদের কাছ থেকে রাষ্ট্রীয় অনেক তথ্য, উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন প্রায় 15 বছর, 20 বছর, ওনার কাছে বাংলাদেশ রাষ্ট্রের অনেক রকমের তথ্য আছে বা থাকার কথা, এবং ওনার তো স্মৃতিশক্তিও বিলোপ হয় নাই। এই যে ডিব্রিফিং করা হয়, এখানে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অনেক তথ্য ভারত পেয়ে যাচ্ছে, ভারতের কাছে কিন্তু চলে যাচ্ছে। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, বাংলাদেশের অনেক গোপন তথ্যই তো থাকে, কারণ এরা তো আপনার ওথ নেয়, সিক্রেসি ওথ নেয়। সেই সিক্রেসি ওথ ভঙ্গ করে শেখ হাসিনা কি ভারতকে তথ্য দিচ্ছেন? এটাও কিন্তু একটা আমাদের জানার বিষয়। তাহলে আপনি এক ধরনের আশঙ্কা অনুভব করছেন যে যত দীর্ঘ সময় উনি ওখানে থাকবেন, তত বেশি আমাদের যে রাষ্ট্রীয় গোপন তথ্যগুলো, সেগুলোর নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করার একটা সুযোগ থাকবে। নিঃসন্দেহে। এবং শুধু উনি তো না, আপনার এই যে সিক্রেসি ওথ নেয়া বহু লোক, সিক্রেসি ওথ নেয়া বহু মন্ত্রী, আপনার মিলিটারি অফিসার, তারা যে ওইখানে গেছেন, ওইখানে যে তারাও তো ডিব্রিফিং এর সম্মুখীন হচ্ছেন, এবং বাংলাদেশের অনেক তথ্য চলে যাচ্ছে। এটার একটা ইভালুয়েশন হওয়া উচিত, যে কি ধরনের তথ্য এরা দিচ্ছে। রাষ্ট্রীয় তথ্য আর এক রাষ্ট্র পেয়ে যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র, এটা আমাদের সিকিউরিটির জন্য কতটা ড্যামেজিং, এগুলি তো চিন্তার বিষয়। হম। আচ্ছা, এটা একটা বিষয় আছে। আমি মনে করি রাষ্ট্র সরকার এই সমস্ত ব্যাপারে নিশ্চয়ই ভাববেন। আমি 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 কিন্তু এটা খুব একটা অ্যালার্মিং ইনফরমেশন হিসাবে মনে করি, আপনি যেটা বললেন এই মুহূর্তে। আবার এর বিপরীত দিকে আমি আরো কিছু কথা বলতে চাই। এরকম ঘটনা তো ঘটতেই পারে, একটা সরকার যখন চলে যায়, সরকার যখন অন্য দেশের সরকার প্রধান যখন চলে যায়, তখন এই ধরনের আশঙ্কা তো থাকেই। তো আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হলো যে ওই প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, অনেকে উপস্থিত ছিলেন, তাদের অনেকে বিদেশে থাকেন, কেউ কেউ যুক্তরাষ্ট্রে থাকেন, কেউ কেউ অন্য দেশে থাকেন, আবার কারো কারো ঢাকায়, বাংলাদেশে তাদের প্রপার্টি আছে, বাড়ি ঘর আছে। এমন দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যেমন এখন সাকিব আল হাসান ওই দিনই সন্ধ্যার সময় প্রেস কনফারেন্স হলো। সাকিব আল হাসান ফিজিক্যালি ছিলেন না, বাট ওনার একটা অডিও বার্তা এবং উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। ওনার বাড়িতে আগুন দেওয়া হতো। ওখানে নওফেল সাহেব ছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী চিটাগাংয়ের, ওনার বাড়িতে দেখলাম যে আজকে আগুন দেওয়া। তো এটা কি আপনার কাছে কাকতালীয় মনে হয়, নাকি সরকারের প্ররোচনা এটা ঘটেছে অথবা প্রশ্রয় ঘটেছে মনে হয়, নাকি এটা আরেক ধরনের মব, যে মবকে সরকার বাধা দিচ্ছে? এখানে ধরেন স্টেট নন স্টেট অ্যাক্টর আছে। রাষ্ট্র আহ, রাষ্ট্রের যারা এখন ক্ষমতায় আসছেন, বিএনপি লোকেরা হতে পারে, আবার জামাতের লোক হতে পারে, এনসিপি হতে পারে, অথবা আপনার আহ, বিক্ষুব্ধ জনগণ হতে পারে। যারাই করুক, এটা বেআইনি কাজ। আপনার বাড়িতে আগুন দেওয়া, মানে আর্সন করা,
এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এই মব কালচার সৃষ্টি করছে, তো ইউনূস সাহেব তার রেশ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, একজন যদি কারোর সাথে ভার্চুয়ালি যোগ দেয়, একজন ব্যক্তি যদি যোগ দেয়, সেটা কি বেআইনি কিনা? যদি বেআইনি না হয় তাহলে তো বাড়ি আপনি পড়াবেন কেন? আর যোগ দিলে এই কি আপনার এটা কোন আইনের ধারায় পড়ে, কোন ধারায় আপনি ফেলবেন? যে আপনি তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আপনার যে, যেমন বলা হলো যে শেখ হাসিনার বক্তব্য শোনা যাবে না। আপনার এর কোন আইন, আইসিটি সে কোর্টের থেকে এটা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধারা বা কিছু বর্ণনা করা হয় নাই। আমরা বাক স্বাধীনতার জন্য এইখানে ছড়াই গেল যে আমাদের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহিদ, উনি বলছেন, উনি রিমাইন্ডার দিচ্ছেন যেটা শাস্তি হবে, শেয়ার করা যাবে না। এটা তো সেই শেখ হাসিনার আমলের যে আইসিটি 57 ধারা, তারপরে বিভিন্ন রকমের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, এবং হাজার হাজার লোককে আপনি জেলে পুরে দিচ্ছেন। বাক স্বাধীনতা তো আমাদের কনস্টিটিউশনে এনশিওর করা হচ্ছে, চিন্তার স্বাধীনতা, আপনার বাক স্বাধীনতা, জীবনের অধিকার, মুভমেন্টের অধিকার, সেগুলিকে ক্ষুণ্ণ করার জন্য তো কিছু করাটা, চেষ্টা করাটা বোকামি। আর একটা কথা, বর্তমানে যে টেকনোলজির যুগ, আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি কিভাবে বন্ধ করবেন? তবে এই যে যে এই আমাদের যে এখানে যে একটা ঘটনা ঘটছে, শেখ হাসিনা বলে একজন ব্যক্তি যে একটা প্রেস কনফারেন্স করছে, এই কথাটা কি কোনো পত্রিকায়, কোনো টিভিতে আসছে? ঠিক আছে, তার কন্টেন্ট আপনি করলেন না, কিন্তু এটা তো একটা ঘটনা ঘটছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি লোক এটা দেখছে, রাইট? এটা আপনি বলেন হেট দেখুন, স্পিচ। আমি এই প্রসঙ্গে একটু বলি। আমি নিজে সাংবাদিকতা ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। 3 দশকেরও বেশি সময় সক্রিয় সাংবাদিক ছিলাম, সাংবাদিকতা করেছি, টুকটাক এথিক্সটা বুঝি। তো আদালতের এম্বার্গো আছে শেখ হাসিনার হেট স্পিচের। উনি যদি এমন কোনো কথা বলেন, সেটা প্রচার করা যাবে না, যা নাকি মানুষের মধ্যে এক ধরনের বিদ্বেষ ছড়াবে, রাজনৈতিক বিদ্বেষ ছড়াতে পারে, আমাদের সার্বভৌমত্বের জন্য যেটা আঘাত হিসেবে আসতে পারে। এ ধরনের কথা উনি বলতে পারবেন না। এই মর্মে একটা নিষেধাজ্ঞা আছে আইসিটি। আইসিটির যিনি চিফ প্রসিকিউটর মিস্টার আমিরুল ইসলাম, উনি একবার বলেছেন, পরশুদিন বলেছেন, যেদিন এই ঘটনা ঘটে তার আগের দিন, না ওই দিন বলেছেন যে শেখ হাসিনার সাধারণ বক্তব্য প্রচারে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমি দেখলাম আমাদের একজন তথ্য বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, মিস্টার জাহিদুর রহমান, ডক্টর জাহিদুর রহমান, যিনি জীবনে কোনোদিন সাংবাদিকতাও করেন নাই, জীবনে কোনোদিন বিএনপিও করেন নাই, তিনি বলতেছেন যে কিছুই প্রচার করা যাবে না। এবং উনি কি বলেছেন, আর আমাদের সাংবাদিকরা, সম্পাদকরা, গণমাধ্যমের কর্মকর্তারা তারা কি বুঝেছেন আমি জানি না, কিন্তু পরের দিন দেখলাম ওখানে যে একটা ইভেন্ট হয়েছে, ওটা একটা ইভেন্ট, যেটা বললাম, এই ইভেন্টেরও কোনো খবর কোথাও নাই। তো এই সব মিলিয়ে আমাদের গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং গণমাধ্যমের সম্ভাব্য ভবিষ্যৎ, আপনার অবজারভেশন কি? তার আগে একটা কথা বলি যে হেইট স্পিচ প্রকাশ করা যাবে না। আমি মনে করি যে হেইট স্পিচ করা যায় না, উচিত না। ধর্মের বিরুদ্ধে একটা কথা বা একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে কথা, এটা উচিত না। কিন্তু আপনি যদি না শুনেন বক্তব্যটা, আপনি বক্তব্যটা না শুনেন, আপনি এইটা কিভাবে বুঝবেন যে এটা হেইট স্পিচ না লাভ স্পিচ না জাস্ট পিস স্পিচ? আপনি কিছু বুঝবেন না, আপনি তো শুনতে হবে। এই যে শোনার অধিকারটা, এই অধিকারটা যখন এই অ্যাডভাইজার মহোদয় আমাদের কাছ থেকে নিয়ে যেতে চায়, তখন আমাকে আমাকে মনে হয় আমার কাছে যে উনি শেখ হাসিনার একজন স্পিরিচুয়াল স্টুডেন্ট। শেখ হাসিনা হতো এইরকম বলতো, এবং এইসব বলার জন্য আমরা বহু লোককে কিন্তু সে জেল খাটাইছে, বহু লোক জেল খাটছে। আমি একসময় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব মামলা হইতো, সেগুলো নিয়ে আমি কাজ করছি, জড়িত ছিলাম, যে বহু লোক, কয়েক হাজার লোক, এখানে কনভিকশন হয় না কিন্তু জেল খাটে, বহুদিন জেল খাটে, আদালতে যাইতে হয়, হেনস্থা হয়।
মায়ের ধৈর্য খায়। তো এটা হচ্ছে আর সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আমি কিছুটা দ্বিধান্বিত। এই কারণে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 300 সাংবাদিক জেলে আছে। জেলে আছে কি হত্যা মামলায়। এখন এরা বলেন যে এরা অ্যাবেটার, অর্থাৎ শেখ হাসিনা যে হত্যাগুলি করছে তাকে তারা আহ ই করছে, মানে দিছে উৎসাহ দিছে, অ্যাবেটার। কিন্তু আপনার এখানে তো ডাইরেক্ট কোনো প্রমাণ নাই যে তারা বলছে যে আপনি মারেন। তারা যে কাজটা করছে এটা খুব আনএথিক্যাল কাজ, ইলিগাল না, আনএথিক্যাল। সেটা হচ্ছে তারা চাটুকারিতা করতো, ব্যাপক রকমের চাটুকারিতা করতো, এত চাটুকারিতা করতো যেটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। এবং কিছু কিছু সাংবাদিক তো, কিছু কিছু না, একটা উল্লেখযোগ্য অংশই তো আপনার টাকা পয়সা লেনদেন করছে, এর কাছ থেকে টাকা নিয়ে খবর বন্ধ করে দিছে বা খবর ছাপাইছে। এ ধরনের কাজের সাথে অনেকে জড়িত ছিল বলে জানা যায়। এরা কেউই কিন্তু সাত ধোয়া তেঁতুলের বিচি না, এটা বলতে হবে। কিন্তু তারা তো হত্যাকারীও না। আপনার যে তারা যে পিস্তল হাতে যে ধাওয়ায় ধাওয়ায় লোক মারছে, স্নাইপার দিয়ে মারছে না, তাদের যে অপরাধ তারা করছে সেই অপরাধে তাদেরকে প্রসিকিউট করেন, আপনি তাদেরকে দুদকে দেন, ভালো কথা। কিন্তু আপনি তাদেরকে জেলে আটকায় রাখছেন, জামিন দিচ্ছেন না, এবং হত্যা মামলা দিচ্ছেন, যে মামলাগুলি সবাই বলে, এবং বিএনপির লোকেরাও, বিএনপির আইনজীবীরাও বলে এই মামলাগুলির তো কোনো ভবিষ্যৎ নাই, অর্থাৎ হেরেস্তা করছেন। এখন যেসব মুক্ত পাখি, অর্থাৎ মুক্ত পাখি যখন বন্দি পাখিকে দেখে, মুক্ত পাখি ভয় পায়। এই মুক্ত সাংবাদিকরা যখন বন্দি সাংবাদিকদেরকে দেখে, তাদেরকে হাত করা পড়ায়া এই আদালতে উঠানো হচ্ছে, নামানো হচ্ছে, তারা কিন্তু ভীত হয়। এই ভীতিটা, এই যে মানে ভয়ের সংস্কৃতি শেখ হাসিনা আপনার ই করে দিচ্ছিল, মানে ছড়াই দিতে পারছিল। এখন কি এই সরকারও কি সেই ভীতির সংস্কৃতি কি ছড়াই দিতে চাচ্ছে কিনা, এবং তাদের সহযোগী তো এইসব কথা থেকে বোঝাই যায়। এটা কিন্তু আবার এই গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত হবে। আপনার বাক স্বাধীনতাকে রুদ্ধ করতে পারেন না, এটা আমাদের সংবিধানে দেয়া আছে। আপনি মানুষ আর পারবেনও না। আপনার এই বর্তমান যুগে আপনার বাক স্বাধীনতা রুদ্ধ করতে যাওয়া মানে আপনার একেবারে বোকার স্বর্গে বাস করা। জি, আমরা এর মধ্যে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমাদের এই সংবাদ মাধ্যম নিয়ে, যে বিশেষ করে যেমন ধর সরকার পরিচালিত, সরকার মালিকানাধীন যে বিবিসি, আপনার বিটিভি আছে, বিটিভি আপনার, আপনি যেখানে বাসা তার পাশেই বিটিভি, বিশাল ভবন। কিন্তু এত বড় ভবন, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এত বাজেট, এটা এটার ভূমিকা আমাদের দেশে গণমাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কতটুকু আছে এটা নিয়ে আমার ব্যাপক সন্দেহ। মানুষ আদৌ এটা দেখে কিনা এটা নিয়েও সন্দেহ, এদের খবর কেউ শুনে কিনা এটা নিয়েও আমার কিছু সন্দেহ আছে। তার মধ্যে একজন সাংবাদিককেই তার মহাপরিচালক হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। আপনি কি এখন বিটিভির ভবিষ্যতে আশাবাদী হবেন কিনা সামনের দিনগুলোতে? আসলে কি কাঠামোগত পরিবর্তন না হলে একজন সাংবাদিক দিলে তো হবে না, এবং সেই সাংবাদিকের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স তো দেখতে হবে, তার গ্রহণযোগ্যতা জনমানুষে সেটাও দেখতে হবে, সে দলীয় কিনা। কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে কাঠামোগত ভাবে বিটিভি হচ্ছে একটা ঢোল, সরকারের ঢোল। আজকে বিটিভির কোনো গ্রহণযোগ্যতা নাই, জিরো গ্রহণযোগ্যতা। বিটিভিতে যদি আজকে আপনারা আমার একটু প্রশংসা করা হয় 10 মিনিট, এটা একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে আমাদের জন্য, এটা হলো বাস্তবতা। সেই জন্য আমরা, আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা হচ্ছে যে আমরা সঠিক সংবাদটা জানতে চাই। এখন এই সঠিক সংবাদের জন্য আমরা কার কাছে যাই? মেঘনা গ্রুপের পরিচালিত 71 টিভির কাছে যাই, আমরা বিটিভি এর কাছে, বসুন্ধরা গ্রুপের যেসব আছে, নিউজ 24, কিংবা আপনার আরো সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দ্বারা পরিচালিত টিভি, রেডিও, পত্র পত্রিকার কাছে আমরা সঠিক সংবাদটা চাই। অথচ বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের মানি দ্বারা পরিচালিত হয় বিটিভি। এবছরের বাজেট হচ্ছে 254 কোটি টাকা। তো বিটিভির কাছ থেকে আমরা পাই না কেন? বিটিভিকে কি বিবিসির আদলে একটা ট্রাস্টের অধীনে পরিচালিত করা যায় না? বাংলাদেশ সরকারের তো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলি ইন্ডিপেন্ডেন্টলি চলে এবং চালানো যায়। আমি মনে করি, ওটা অনেকদিন আপনার সাথে আলাপ করছে, যে বিটিভিকে এখন সময় হচ্ছে যে দেশের যারা আপনার গণ্যমান্য ব্যক্তি আছেন, ব্যক্তিত্ব,
তাদেরকে নিয়ে একটা ট্রাস্ট করে আপনার বিবিসির আদলে হোক বা ভয়েস অফ আমেরিকার আদালতে হোক, ভয়েস অফ আমেরিকা অনেকটা আমেরিকার কথা বলে, কিন্তু বিবিসি ইন্ডিপেন্ডেন্ট। আমরা মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সোর্স চাই, এবং সেই সংবাদ যেন আমরা বিশ্বাস করতে পারি, কারণ সেই সংবাদ প্রতিষ্ঠান হচ্ছে আমার টাকায় পরিচালিত, আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা পরিচালিত। তার কাছ থেকে আমি সত্য কথাটা আশা করতে পারবো না। আমার আশা করতে হবে যে বসুন্ধরা পরিচালিত টিভির কাছ থেকে, পত্রিকার কাছ থেকে, মেঘনা গ্রুপের, তাদের তো ডেফিনেটলি তারা ব্যবসা প্রতিষ্ঠান, তারা তো তাদের ইন্টারেস্ট দেখবে। আর এই বিটিভি দেখবে বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট, রাষ্ট্রের ইন্টারেস্ট দেখবে। তো সুতরাং আমি মনে করি যে কে কাকে নিয়ে আপনি নিয়োগ দিলেন, অতীতে তো অনেক লোক নিয়োজিত হয়েছে, ভালো ভালো লোক নিয়োজিত হয়েছে, কিন্তু এই বিটিভির যে গ্রহণযোগ্যতাটা কখনোই আনতে পারে নাই। শুধুমাত্র একটা ক্ষেত্রে বিটিভির খুবই সাকসেসফুল, সেটা হচ্ছে যে নাটকে, নাটকে তারা ব্যাপক দিয়েছে। কিন্তু নাটকে হবে না তো, আপনার সংবাদটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। মন্ত্রণালয় একটা পোস্ট দিয়েছে, একটা প্রেস রিলিজ দিয়েছে তাদের পেজে, এবং সেই প্রেসটা যদি আমরা আমাদের মানে আপনার রেগুলার যে মেইন মিডিয়া যেগুলো আছে, কনভেনশনাল মিডিয়া, এগুলো যদি আমরা ফলো করি, তাহলে দেখবেন এই মিডিয়াগুলোতে, পত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে এই প্রেস রিলিজের আলোকে আমরা জানতে পেরেছি যে দিল্লিতে একটা কোনো ঘটনা ঘটেছে যেখানে নাকি সাবেক প্রধানমন্ত্রী উনি কিছু একটা বলেছেন। তো আমি খুব বিস্মিত হলাম আমাদের পত্রিকাগুলির মেরুদণ্ড দেখে, যে কালকেও শুনলাম যে উনি যদি আপত্তিকর কিছু বলেন, বিভ্রান্তি ছড়ানোমূলক কিছু বলেন, বিদ্বেষ প্রচারমূলক কিছু বলেন, সেটা নিষিদ্ধ। কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে, ঘটনা হয়েছে, ওটা ইভেন্টের খবর কেউ বললো না। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো এই যে সাংবাদিকতা আমাদের, এটাকে আপনি কিভাবে দেখেন? নিজের সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা ছাত্র, সাংবাদিকতা শিক্ষক, আপনি কিভাবে দেখেন? আর দ্বিতীয় প্রশ্নটা, আপনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, তো এই যে একটা প্রেস রিলিজ গভর্নমেন্ট দিয়েছে, মন্ত্রণালয় দিয়েছে, তার ভাষা এবং আয়তন ইত্যাদি নিয়েও নানা রকম প্রশ্ন হচ্ছে। আপনি দুটো বিষয় নিয়ে আমাকে পরপর একটু বলেন, শুনি। প্রথম বিষয়টা হচ্ছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, যেটা আমরা দেখেছিলাম যে তারেক রহমান যখন দণ্ডিত হলেন আদালত কর্তৃক, তখনও কিন্তু অতি উৎসাহী আওয়ামী লীগের কিছু আইনজীবী হাইকোর্টে গেলেন যে তার বক্তব্য যাতে প্রচার এখানে না হয়। তো কোর্ট যথারীতি আদেশ দিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, এবং আমরা তখন তো খুবই সক্রিয় মিডিয়াতে, আমরা ওনার কোনো বক্তব্য আর প্রচার করতে পারি নাই কোনোদিন। এবং বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ছাড়া তারেক রহমান দীর্ঘদিন, যতদিন লন্ডনে ছিলেন, ওনার বক্তব্য ঠিক ওইভাবে আর কোনো মিডিয়াতে যায় না। এবং আপনার নিশ্চয় খেয়াল আছে, একটা মিডিয়া আপনার তারেক রহমানের বক্তব্য প্রচার করেছে বলে বন্ধ করে দিয়েছিল, যে 21 টেলিভিশন। তো সব দিক থেকে এখন আবার যেটা হলো, একইভাবে আদালতে দোহাই দিয়ে শেখ হাসিনার কর্মকাণ্ড বা কোথায় কি করছেন, কি বলছেন, এগুলো নিষিদ্ধ। তো এটা দিয়ে যেটা হলো যে মানুষের যে জানার অধিকার, জানার যে আগ্রহ, সত্য মিথ্যা যাচাইয়ের যে ব্যারোমিটার, এটা বন্ধ হয়ে গেল। এখন একতরফা প্রচারই হবে। মানুষ মানে সত্যটা বাছাই করার ক্ষেত্রে বেগ পেতে হবে, কিন্তু এটাই শেষ না। বেগ পেতে হলেও সোশ্যাল মিডিয়ার এই যুগে, যখন ইন্টারন্যাশনাল মিডিয়া খুবই ওপেন, সেই জায়গায় আপনি কিন্তু এটা খুব যে কঠিন হয়ে যাচ্ছে তা না। হ্যাঁ, এবং এখানে শেখ হাসিনার যে আজকের বক্তব্য, মানে আজকের মানে যেদিন যে বক্তব্যটা দিল, সেটা বরং সরকারের বাধা এবং আওয়ামী লীগের লোকদের আবার এটার প্রতিরোধে প্রচার, এই দুইটা মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা বিশেষ হাইপ তৈরি হয়েছিল, এবং সেটা শোনার জন্য যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে, এবং দেখছিও মানুষ, এবং এই সোশ্যাল মিডিয়ায় এনাফ হয়ে গেছিল।
কে কোনো কোনো ব্যক্তির ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার ফেসবুক, তারপর আমি বিশেষ করে সাকিব আল হাসানের ফেসবুকের কথা বলবো, যে বাংলাদেশের সর্বোচ্চ তার দুদিন আগেও ছিল, এখন নাকি আরেকজন হয়েছে। তো এত বেশি ফ্যান ফলোয়ার আছে, তো তাদের থেকে এটা প্রচার ইজিলি হয়ে গেছে। তো এইটা আমি আমি ওদিনও বলেছিলাম যে এটা এক ধরনের বোকামি, এই ধরনের আহ উম, আহ, এই এই তত্ত্বে দিয়ে মানে কারো কণ্ঠরোধ করা। কারণ যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার যুগে স্থানীয় গণমাধ্যমে আপনার কি প্রকাশ হলো আর হলো না, এবং এটা দিয়ে কারো রাজনৈতিক বক্তব্যের কার্যকারিতা বা পৌঁছানোর যে পরিধি, এই পরিধি কিন্তু আপনি তখন আর থামিয়ে দিতে পারছেন না। তো এবং যেটা প্রমাণিত হয়েছে যে ওদিন আবার বাংলাদেশের মিডিয়াগুলো অবশ্য একটু বন্ধ ছিল, তাৎক্ষণিকভাবে অনলাইন গুলোতে ওইভাবে আসে নাই, পরের দিন পত্রিকাতে আসে নাই। এখন রেফারেন্স হিসাবে কোন কোন পত্রিকায় হয়তো বলতে পারে, আমি জানি না বলছে কিনা, বাট এটা একটা ন্যাক্কারজনক যে, এবং সরকার সরকারের তরফ থেকে এই ধরনের আদালতের আশ্রয় নিয়ে এটা করা, তাহলে মানে গণতান্ত্রিক সোসাইটি তো আর হলো না। যে শেখ হাসিনার যুগেই তো তাহলে বহাল থাকলো, এটা এটা দিয়ে আবার প্রমাণ হলো। আর আপনার শেষের যে বক্তব্যটা, যে ফরেন মিনিস্ট্রি এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিবৃতি দিয়েছে, ফরেন মিনিস্ট্রির বিবৃতিটা একেবারে তাৎক্ষণিক হয়ে গেছে, যে পাবলিক জানেই না, আপনি যেটা বললেন যে কি নিয়ে ঘটনা হলো, আর ফরেন মিনিস্ট্রি বলতেছে যে শেখ হাসিনা বক্তৃতা দিয়েছে। পাবলিক জানে না মানে অফিসিয়ালি জানে না। তো এখন অফিসিয়ালি আপনি জানালেন যে শেখ হাসিনার বক্তব্য যথাযথ হয় না, এবং এটা আহ আহ, দ্বিপাক্ষিক সম্পর্কে কালো মেঘ প্রভাব পড়বে, এবং এই সবগুলো মানে যেই উদ্দেশ্য নিয়ে ফরেন মিনিস্ট্রি ওই রাতে ওই বিবৃতিটা দিয়েছে, এটা আপনাকে একটু উল্লেখ করে যে ওই বিবৃতি যেটা দিয়েছে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে 9 বার এডিট করেছে। মানে ওরা নিজেরাও স্থির থাকতে পারছে না যে কি দিচ্ছে। তো এবং এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া অনেক ট্রল হয়েছে, কারণ আবার আওয়ামী লীগের যারা আছে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে হাহা রিয়েক্ট দিয়েছে, এবং দেখা গেল যে ওভারঅল যে রিয়েকশন এই একটা পোস্টের, তার অর্ধেকেরও বেশি হচ্ছে হাহা রিয়েক্ট। তো এটা দিয়ে যেটা হয়, এটা দিয়ে এই একটা বার্তাটা একটু হালকা হয়ে যায়, এবং পেশাদারিত্ব নিয়ে তখন প্রশ্ন দেখা দেয়। এবং যে এই ভাষাগুলো ওই বিবৃতিতে বর্ণনা করা হয়েছে, আমি এটা নিয়ে বিস্তারিত লিখেছি, আপনি নিশ্চয় দেখেছেন। তো সেটা আমি আর বিস্তারিত আবার বলতে চাই না, কিন্তু শুধু এটুকু বলবো যে, এবং এটা একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আম, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বা প্রতিবেশী দেশের সাথে যোগাযোগের জন্য অফিসিয়াল যে স্টেটমেন্ট দেয়, তখন সেটার ভাষা হওয়া উচিত পরিপক্ক এবং আইনি ভিত্তি প্রসূ, আর একটা প্রাতিষ্ঠানিকতা যাতে এখানে থাকে। অথচ যে বিজ্ঞপ্তিটা বা বিবৃতিটা পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, সেখানে শব্দ চয়নে এমন এমন ওয়ার্ড ছিল, যেমন মাফিয়া এন্টারপ্রাইজ, তারপরে ভ্যানমস, হ্যাঁ, এই কতগুলা মানে 3-4টা শব্দ, যেগুলো নর্মালি ডিপ্লোম্যাটিক ভাষা ইউজ হয় না। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও যেটা জানলাম যে এটা তারা তাৎক্ষণিকভাবে দিয়েছে, কিন্তু তারা যে এটার জন্য রিগ্রেট করে তা না। তারা মনে করে যে আহ, ভারত যেভাবে বাংলাদেশের দাবিকে উপেক্ষা করছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বা শেখ হাসিনার অ্যাক্টিভিটিস নিয়ে, বাংলাদেশ বারবার তাদেরকে ওয়ার্নিং দিচ্ছে শেখ হাসিনা যেন ওইখান থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে। তো তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের ইয়েতে আছে, মানে কি বলবো, জনচাপে আছে, জনমতের চাপে আছে, যে তার একটা কিছু না করলে নতজানু পররাষ্ট্র নীতি, এটা বোঝা যায়। তো নতজানু যে বহু আগে হয়ে গেছে, এবং নতজানু যে এখন মানে নিশানা চেঞ্জ করে ভারত থেকে গিয়ে আমেরিকার মানে অষ্টজানু হয়ে গেছে। তো এইগুলো তো আর পাবলিক বুঝে, কিন্তু ভারতের বিরুদ্ধে কিছু বললে এটা একটু বেশি বাজার পায় আর কি। রাজনৈতিক দলগুলো বাজার পায়, সোশ্যাল মিডিয়াতে একটু বাজার পায়, এবং আমি যখন এই ত্রুটি কোথায় এটা দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা আমরা আমি আমি এর কন্টেন্টের সঙ্গে কোনো দ্বিমত করছি না, এটা এটা যাবে, এবং বাংলাদেশের লিগাল রাইট আছে এটা বলার।
কিন্তু আমি বলছি যে এই ভাষাগুলো যদি আরো মানে সংযত হতো, তাহলে কিন্তু আমাদের বার্গেনিং এর পয়েন্ট বেড়ে যায়। হ্যাঁ, এবং জি আরেকটা বিষয় এখানে বলছে সার্বভৌমত্বের হুমকি, জাতীয় কথা বলছে সার্বভৌমত্বর বিষয়টা। এখানে সার্বভৌমত্বকে ইয়ে করার, সভরেনিটির উপর আঘাত, এমন কোনো বিষয় তো নাই। অথচ আপনি বলছেন সভরেনিটি অফ বাংলাদেশের উপর আপনার এটা বড় ধরনের আঘাত। তো আঘাত যখন হয় মানে এই 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 ঘটনাগুলোতে তখন একটা দ্বিপাক্ষিক নোট ভার্বাল প্রচলিত হয়। এখন এরকম আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি একটা বিবৃতি দিয়ে দিলাম, সে আরেকটা বিবৃতি দিল, তা না, এটা তখন মোর ফর্মাল ওইতে এটার ইয়ে হয়, নতুবা তো এটা মাঠের বক্তৃতা হয়ে গেল। মাঠের বক্তৃতা আর বিবৃতি তো এক জিনিস না। তো এই জিনিসটা আমার মনে হলো যে একটু অদূরদর্শী কাজ হয়েছে বাংলাদেশে, এবং পেশাদার পররাষ্ট্রনীতির এখানে প্রতিফলিত হয় নাই। এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা বলবো, এগুলো দিয়ে সম্মান বাড়ে না। আরেকটা হচ্ছে যেটা শুরুতে বলছিলাম, দ্বিপাক্ষিক দর কষাকষির বাজারটা আপনার কমে যায়। জি। আচ্ছা, আমরা একটু, যেমন আজকে তো অগাস্টের 7 তারিখ, দুদিন আগেই 5 আগস্ট, মানে 5 হয়ে গেল আমাদের 24-এ সেই গণ আন্দোলনের দ্বিতীয় বর্ষ। এই দিন বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। একটা হলো আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলো, এবং এখানে আমরা দেখলাম যে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী উনি গেলেন, তার সঙ্গে আমরা ডক্টর ইউনূসকেও দেখতে পেলাম। এটা কেন ওনার সহযোগী হিসেবে থাকতে পারলেন, এটা নিয়ে আমার কিঞ্চিত আপত্তি আছে। আর দ্বিতীয়ত আরেকটা দিন দেখলাম যে মুক্তিযুদ্ধের আপনার জুলাই আন্দোলনের উপর একটা তথ্যচিত্র প্রচারিত হলো, যেটা নিয়ে নাকি ওখানে একটা কেলেঙ্কারি মতো হয়ে গেল, হইচই হয়ে গেল প্রেসিডেন্টের উপস্থিতিতে, বিদেশি ডেলিগেটরা ছিল তাদের উপস্থিতিতে। এটা একটা আমার কাছে মানে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা মনে হয়েছে। এই দুটো ঘটনাই আপনার একটু মূল্যায়নটা শুনতে চাই। প্রথমত হচ্ছে যে জুলাই জাদুঘর নিঃসন্দেহে ইউনূসের সরকারের আমলে যেহেতু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, তো তাকে হয়তো আমন্ত্রণ জানিয়েছে ওই সূত্র ধরে। তিনি যে সেখানে গিয়েছেন, এবং এই ধরনের অনেক জায়গায় তো আমন্ত্রণ জানায়, আমন্ত্রণ জানাইলে যে চলে যেতে হবে তা তো না। তো ইউনূস যে বিষয়টা মাঠে আসতে চাচ্ছে, একটা ইমপ্রেশন দিতে চাচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা সামনে চলে এসছে, এখন কোন চান্সে যদি এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানে ইউনূস তো আপনি জানেন যে ইউনূস সম্পর্কে আমরা যে সমালোচনা করি, আমাদেরকে যে মানুষ বলে যে আপনারা এত সমালোচনা করেন, ইউনূসের তো পুরো ইতিহাস হচ্ছে যে বেহায়া টাইপ। ও তো কোনো পদ ছাড়তে চায় না। রাষ্ট্রপতির মতো একটা পদ যখন এখন সামনে আছে, প্রধানমন্ত্রীর পদও ছাড়তে চান নাই। এবং আমরা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তাকে ইলেকশন দিতে অনেকটা বাধ্য করেছি, এবং আমাদের বলাতেও বাধ্য হয়েছে সে ছেড়ে দিতে। রাজনৈতিক দলগুলো যে এখন বড় বড় কথা বলবে, তারা এটাও ভেবে নিতে হবে যে আমরা যখন অনবরত বলছি যে ইউনূস তুমি ক্ষমতা ছেড়ে ইলেকশন দাও, তখনই তো রোষানলে পড়েছি, তখনই তো জেলে ঢুকেছে। সো ইউনূসের যে এই লিপসা, ক্ষমতা লিপসা, সে ক্ষমতা লিপসা তো আবার নতুন করে জেগে উঠেছে, যদি কোনোভাবেই যদি রাষ্ট্রপতি হওয়া যায়। এবং এই জন্য ঘুরঘুর করছে আর কি ক্ষমতার চারপাশে। তো এই ঘুরঘুর করার অংশ হিসাবে এটা 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 একটা জিনিস। আর প্রধানমন্ত্রী যথাযথ সম্মান দেখিয়েছে তাকে, যেহেতু বিগত সরকারের একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদমর্যাদায় ছিল, প্রধানমন্ত্রী সেখানে তাকে পাশে বসিয়ে চেয়ারে বসিয়েছেন। তো আমার মনে হয় অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আর কি। অনেকে আবার ধারণা করছে যে যদি সে আবার রাষ্ট্রপতি হয়ে যায় কিনা। এই ধারণা করার মূল কারণ হচ্ছে এই যে পররাষ্ট্রমন্ত্রী, এই যেই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি বিবৃতি দিয়েছিল, হ্যাঁ, সেই পররাষ্ট্রমন্ত্রীকে আহ তারা যখন ক্ষমতা আসলো তাকে পররাষ্ট্রমন্ত্রী বানালো। হ্যাঁ, সে তো আগে পররাষ্ট্রমন্ত্রী ছিল না, যে ইয়ে নিরাপত্তা উপদেষ্টা ছিল। সো এই জায়গায় মানুষের একটা খটকা লাগছে যে তাহলে ও তো আমেরিকান এখানে প্রতিনিধি হিসাবে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তাহলে ইউনূসকে আবার আমেরিকার এজেন্ট হিসাবে আবার, বা প্রেসার হিসাবে, বা বিএনপির সাথে তার সমঝোতার অংশ হিসাবে সে আবার চলে আসে কিনা, এইটা মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। বাট আমি মনে করি না যে এটা এটা বিএনপি করতে যাবে। বিএনপি যদি এটা করতে যায় তাহলে তো নিজের পায়ে নিজে কুড়াল মারা।
কারণ সে তো বেসিক্যালি বিএনপির লোক না, সে তো জামাতের লোক, সেটা সে প্রমাণ দিয়েছে। এনসিপির লোক, সেটা প্রমাণ দিয়েছে। এবং বিএনপির সাথে এনসিপি এবং জামাতের যে দূরত্ব, সেটা তাহলে আরো আরো বড় ধরনের দেখা দেবে। তো রাষ্ট্রে সরকার তো এমন একজনকে চাইবে যে তার রাষ্ট্র মানে এই প্রধানমন্ত্রী তো এমন একজনকে চাইবে, তার রাষ্ট্রপতি হিসেবে এমন একজন থাকবে যার সাথে তার আহ সিঙ্ক্রোনাইজেশন হবে। তো ইউনুস তো নিজেকে নিজে অনেক বড় মনে করে, তো তার সাথে তো সিঙ্ক্রোনাইজেশন অনেক কঠিন হবে। তো জানি না কি হয়, বা যদি বিএনপি যদি বহির্বিশ্বের চাপে, বিশেষ করে আমেরিকার চাপে বাধ্য হয় কিনা। বাট ইউনুসের সাঙ্গপাঙ্গরা বলছে যে উনি হতে চান না। এটা হচ্ছে তার একটা চাল, একটা বয়ান ছেড়ে দিল তার দাম বাড়ানো। কিন্তু ইউনুস যত বেহায়া, তাকে যদি কালকেও যদি বলে, লাফিয়ে লাফিয়ে হয়ে যাবে। আচ্ছা, আমি জুলাইয়ের তথ্যচিত্রটা নিয়ে ও, তথ্যচিত্রটাতে যে অভিযোগটা করে হয়েছে যে আবু সাইদের ছবি যায়নি, এটা পরবর্তীতে আবার একজন ক্লিয়ার করলো, আমি দেখলাম যে এটা সত্য না। আবু সাইদের ইয়ে আছে সেখানে, হয়তো তারা খেয়াল করে নাই। তারপরে তারেক রহমান 1 তারিখের দিকে বোধহয় 1 দফা দিয়েছে, বা তার আগে দিয়েছে 1 দফা। সেই জিনিসটা উল্লেখ আছে এখানে, 1 দফার যে বিষয়টা। কিন্তু তিন 3 তারিখে যে আবার ফর্মাল 1 দফা দিয়েছে, সেই বিষয়টা আমি দেখেছি ওই ইয়েতে, ওই ভিডিওতে। কিন্তু কেন এই অভিযোগ উঠেছে আমি জানি না। এনসিপি হয়তো বেশি আবেগপ্রবণ হয়ে এটা করছে, বা তারা চাচ্ছে যে তাদের নিয়ে গুণগান গাইবে শুধু, সেই জন্য হয়তো তাদের চোখে পড়েছে। বাট যারাই এই ধরনের ডকুমেন্টারি করবে, আমি মনে করি যে ইতিহাসের সাথে আহ যার যতটুকু অংশীদারিত্ব আছে সেটাও তুলে ধরা দরকার। সরকারে তারেক রহমান আছে বলে বিএনপি সব করেছে, এই যে মেন্টালিটি, সেটাও ত্যাগ করতে হবে। যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিতে হবে। ইউনূসের আমলে যেটা এনসিপি দাবি করতো, বা জামাতে ইসলাম যেভাবে দাবি করতো যে আমরাই আমরাই হটিয়েছি, বিএনপি বালুর ট্রাক একটা সরাতে পারে না, এই যে রেটরিক মানে যেটা দাঁড় করায়। তো এর বিপরীতে আমি মনে করি যে আহ, এই গণ আন্দোলন যেটা হলো, সেই গণ আন্দোলনের প্রধান অংশীদার হচ্ছে জনগণ, কোনো রাজনৈতিক দল না। এই জনগণ যদি রাস্তায় নেমে না যেত, তাহলে এইটা তো সফল হতো না। এই যে এই যে জনগণ নামার কারণেই আপনার রাজনৈতিক সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত সর্বমহলের টনক নড়েছে। তখন সরকার এটা বাধ্য হয়েছে, বা ওই পথে ভাবতে হয়েছে। বিশেষ করে 3 তারিখে শহীদ মিনারে যাওয়ার আগে, যে আগে পরে যে সমস্ত, 3 তারিখের পরে তার কিছু হয় নাই, 3 তারিখের পরে পুরোটাই শান্ত। 3 তারিখও শান্ত, মানে যেদিন সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে তারা অস্ত্র ধরবে না জনগণের উদ্দেশ্যে, সেদিনই আসলে সরকারের পতন হয়ে গেছে, আমরা ধরতে পারি। এবং তখন এই সুবিধাবাদী লোকগুলা যে যেখানে ছিল, যে আমি একটা বিজ্ঞাপন ব্যবসায়ীর কথা বলবো, যে বিজ্ঞাপন ব্যবসা করে, এখন সাংবাদিক পরিচয় দেয়, যে বান্ধবী নিয়ে যায় শহীদ মিনারে, দাঁড়িয়ে গেল, ছবি একটা তুললো, তারপরে হয়ে গেল বিপ্লবী হয়ে গেল। এবং এই জাতীয় বিপ্লবী 3 তারিখে 3 তারিখে যে বিপ্লবী হওয়া বহু লোক আছে, যেগুলা সরকারি দালালি করে দীর্ঘদিন ধরে ছিল, 17 বছর ধরে সরকারি দালালি করছে, খেয়েছে, উড়েছে। ওই বিজ্ঞাপন এজেন্সির যে সিনিয়র সাপ্লায়ার যার কথা বলছিলাম, সেও এরকম এরকমই ছিল। আহ মোজাম্মেল বাবুদের সাথে ঘনিষ্ঠ ছিল, এই সমস্ত করে করে আপনার টাকা পয়সা ইনকাম করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলে নাই, কিন্তু 3 তারিখে এসে বিপ্লবী হয়ে গেছে। এখন তো বিরাট বিপ্লবী, বিরাট বুদ্ধিজীবী। এখন আমি, আপনি, আমরা টকশোতে যাই কেন, সেটা নিয়েও তার গবেষণা করছে। ওই দিন দেখলাম একটা সেমিনারে গিয়েছে সে এবং ডাস্টবিন শফিক, এবং তারা বলছে যে এদেরকে টকশোতে নেওয়া যাবে না, অ্যাজ ইফ যেন আমরা টকশোতে যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছি, আর তার তার অনুমতি নিয়ে টেলিভিশন গুলো টকশোতে ডাকতে হবে। তো এই যে মব সংস্কৃতি, যে ফ্যাসিবাদী সংস্কৃতি, মেন্টালিটি, এরা এরা এটা এটা বহাল রেখেছে। এবং এই যে হঠাৎ করে বিপ্লবী হওয়ারাই এগুলো করতেছে। যেটা বলছিলাম যে এই গণ আন্দোলনের প্রধান দাবিদার যদি হয়ে থাকে, সফলতার যদি দাবিদার হয়ে, সেটা হচ্ছে জনগণ। জনগণ রাস্তায় নেমেছে, যখন দেখলো যে তাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গেছে, তাদের ছেলে মেয়েদের উপরে গুলি হচ্ছে, তখনই তো খেলা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা বিষয় একটু জানতে চাই যে 20 তারিখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে,
এবং 13 তারিখে মনোনয়ন দেওয়া হবে। তো সম্ভবত 13 তারিখে মোটামুটি বোঝা যাবে যে কে হতে যাচ্ছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হলো যে এর মধ্যে ডক্টর ইউনূসের নাম শুনছি বিভিন্ন মিডিয়া তাদের নামটা প্রচার করার চেষ্টা করছে। আপনিও একটু বললেন, উনিও চেষ্টা করছেন নানাভাবে আলোচনায় আসার জন্য। অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আনার চেষ্টা হচ্ছে, অরাজনৈতিকদের কথা ভাবা হচ্ছে। আপনার মানে এই কি অবজারভেশনটা কি? আপনি কি চান? আপনি কি ধরনের লোককে রাষ্ট্রপতি হিসেবে চান? আমার চাওয়াটা, তো আমি মনে করি যে যারা বিএনপি রাজনীতি করছে, এরা বিএনপির ভূমিপুত্র, তাদের অধিকার আছে এই যে রাষ্ট্রের সর্বোচ্চ একটা পদে যাওয়ার। ইউনূসের মতো বাটপার, বেহায়া, এদেরকে এনে কেন আবর্জনা তৈরি করবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে? তো বিএনপি যারা করেছে, বিএনপির দক্ষ লোকের অভাব তো নাই। বিএনপি তার নিজস্ব লোক এখানে চুজ করতে পারে, যেখানে দলের নীতি আদর্শ হবে। আর সবচেয়ে বড় বিষয়, রাজনীতি না করলে, এটা এটা আমাদের যারা সিলেকশনে আছে তাদের ভাবা উচিত। রাজনীতি না করলে, জনগণের সাথে না মিশলে, এই জনগণের দুঃখ দুর্দশা কেউ বুঝবে না। এগুলো আমরা বলেন, অমুক বলেন, আমরা যে ব্যর্থ হয় তা বলছি না, কিন্তু জনগণের কাছাকাছি যাওয়া, জনগণের দরদ বোঝা, এটাতে রাজনীতি না করলে কেউ এটা আয়ত্ত করতে পারেনি। ইনহেরিট করতে হবে রাজনীতি দিয়ে, মাঠ দিয়ে। তো সেক্ষেত্রে বিএনপি যে 2-3 জনের নাম আছে, মির্জা ফখরুল সাহেবের নাম আছে, তারপরে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ওনার নাম আসছে, তারপরে মঈন খানের নাম আসছে। আমার ব্যক্তিগতভাবে মঈন খানকে অনেক পছন্দ, কারণ এত নম্র, ভদ্র, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন ওনার খুব হাইলি মানে রিপোর্টেড। তারপরে ইন্টারন্যাশনাল লবিতে ওনার পরিচিতি আছে। আমরা যখন ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম, উনি তখন দেখতাম যে বিএনপির ইন্টারন্যাশনাল অঙ্গনটা উনি মেনটেন করতেন। তারপরে আহ উচ্চশিক্ষিত, যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেছেন। তো আমার মনে হয়, এবং রাজনীতির জন্য ওনার কন্ট্রিবিউশন আছে। আমার তারপরে মির্জা ফখরুলের কন্ট্রিবিউশন আছে। এই দলটাতে উনি জেনারেল সেক্রেটারি হিসাবে একটা দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত থেকে জেনারেল সেক্রেটারি হয়েছেন, সেটাও অনেক কষ্টে। তো তার উপরও মানুষের আস্থা আছে, ভদ্র ব্যক্তি হিসাবে আছেন। আর বর্তমান যিনি আছেন আহ স্পিকার সাহেব, ওনারও রেপুটেশন আছে, 9 বার নিজের এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। আমার মনে হয় যে এদের তিনজনই বেস্ট চয়েস, তিনজনেই বেটার। বাট আমি ব্যক্তিগতভাবে মঈন খানকে বেশি পছন্দ করি। যে আমার মনে হয় যেন রাষ্ট্রের এমন একটা পোস্ট, যেখানে একটা মর্যাদাপূর্ণ পোস্ট, যেখানে একটা চেয়ারের একটা মানানসই যে বিষয়টা দাঁড়ায়, আমার চোখে উনাকে বেটার মনে হয়। জি, অনেক ধন্যবাদ। আমি নিজেও এই ব্যাপারে একটু বলতে চাই, প্রিয় দর্শক, আমারও একটা অভিমত আছে। আমি একটা জিনিস সবসময় চাই যে রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে এমন কাউকে দিন যাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কোনো স্ক্যান্ডাল, কোনো দুর্নীতি, এই ধরনের কোনো অভিযোগ না ওঠে, এবং দুর্নীতি মুক্ত ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে যদি শিক্ষিত হয়, সেটা বাড়তেও না। জনাব আনিস আলমকে যে 3 জনের নাম বললেন, এই 3 জনেই যথেষ্ট শিক্ষিত, এবং 3 জনেরই মোটামুটি আমার জানার মতে দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন এমন অভিযোগ বোধহয় কেউ করবে না, আমার যতদূর ধারণার। আওয়ামী লীগ জনসম্মতি ক্ষমতা রেখেছে,